সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে প্রাণীবিদ্যা বিভাগে অনার্সে অধ্যয়নরত আছো। আজ আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের একটি ক্লাস নেব, যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছো তাদের জন্য। তো প্রথমে তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি সকলের ঈদ খুব ভালোভাবে কেটেছে এবং সকলে সুস্থ আছে, সবাইকে নিয়ে ভালো আছে। এখন বর্তমানে কিন্তু আবার আমাদের কোভিডের সংক্রমণের কারণে এইভাবে আমাদের অনলাইন ক্লাসে এই ক্লাসগুলো চালিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত আমাদের সেই ধরনেরই নির্দেশনা আছে কর্তৃপক্ষ প্রদত্ত। তো পরবর্তীতে যদি আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়, সকল কিছু আমাদের অনুকূলে আসে পরিবেশটা, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি যদি থাকে তখন আমরা হয়তো সামনাসামনি ক্লাস নিতে পারবো। আমরা আশা রাখি হয়তো সেটি খুব তাড়াতাড়ি আমাদের লাইফে আসুক। তো আর এখন কথা না বাড়িয়ে মূল ক্লাসের ভিতরে যাচ্ছি। তোমরা সকলে জানো যে আমি তোমাদের রুই মাছের উপরে অর্থাৎ অস্টিকথিস যে শ্রেণীটি রয়েছে সেইটির উপরেই তোমাদেরকে আমি পড়াই। রুই মাছের উপরে অস্থি বিশিষ্ট মাছ যে চ্যাপ্টারটা আছে, তো মোটামুটি বেশ কিছু ক্লাস আমি নিয়েছি। তো আমি আবার তোমাদের জন্য সেই ক্লাস নিয়ে আস্তে আস্তে হাজির হবো ধারাবাহিকভাবে। তারই ক্রমধারায় আমি আজকে যে ক্লাসটি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে তোমাদের রুই মাছের অথবা তোমার অস্টিকথিস শ্রেণীর মাছেদের আইসের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এটা কিন্তু তোমাদের 10 মার্কের একটি কোশ্চেন থাকবে ক বিভাগের জন্য, যে আইস বিভিন্ন প্রকার আইসের বর্ণনা দাও। এইভাবে প্রশ্নটা থাকে সাধারণত, যে বিভিন্ন প্রকার আইসের বর্ণনা দাও। দেখো, এখান থেকে যদি তুমি এই প্রশ্নটার আনসারটা তুমি পড়ো, তাহলে কিন্তু এখান থেকে আবার ছোট ছোট অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। আমি প্রথমেই তোমাদের সেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ কোশ্চেন প্যাটার্নটা না বুঝলে তোমরা আনসারটা কিভাবে হবে, কিভাবে দিতে পারবা, মানে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। সেই জন্য আমি বলবো যে বিভিন্ন প্রকার আইসের গঠনটা যদি তুমি পড়ো, গঠন ও কাজ, বিভিন্ন প্রকার আইসের গঠন ও কাজ, এটা থাকবে তোমার গ বিভাগে 10 মার্কের জন্য। কিন্তু এখান থেকে তুমি বেশ কিছু ছোট প্রশ্নেরও কিন্তু আনসার করতে পারবা। যেমন ধরো প্লাকয়েড আইস কি, বা সাইক্লয়েড আইস কি, বা এই আইসগুলো কোথায় পাওয়া যায়। তারপরে তোমার ধরো এরকম ছোট ছোট কোশ্চেন অনেকটাই থাকতে পারে, যে অনলি ধরো এরকম দিয়ে রাখলো যে প্লাকয়েড আইসের গঠন ও কাজ লিখো, সেভাবে ভেঙেও আসতে পারে। অর্থাৎ আমরা যদি ফুল এই কোশ্চেনটা পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট যে ভিতর থেকে যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সহজ আনসার দিতে পারবো। সেগুলো আবার হয়তো ক বিভাগে বা খ বিভাগে থাকবে। বা ধরো এরকম থাকলো যে সাইক্লয়েড ও প্লাকয়েড আইসের মধ্যে 2টো করে পার্থক্য লিখো, বা 4টা করে পার্থক্য লিখো। বা তোমার ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে যে তুমি হয়তো সাইক্লয়েড আইস কোথায়, কোন মাছেদের ক্ষেত্রে থাকে, বা প্লাকয়েড আইসে আছে এরকম ধরনের একটা মাছের উদাহরণের নাম বলো। তো এইভাবে নানানভাবেই কোশ্চেন আসতে পারে। সেই জন্য আমি তোমাদের সাথে কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করলাম। আর অবশ্যই আমাদের 10 মার্কের যে কোশ্চেনটির অ্যান্সারটা দিতে হয়, সেখানে তো অবশ্যই আমাদের একটু মানে বিস্তারিতভাবেই আলোচনা করা লাগবে। চিত্রও শিখতে হবে, আমাদের বর্ণনা শিখতে হবে, কাজ শিখতে হবে, এই সবগুলো বিষয় আমাদেরকে আওতায় আনতে হবে। তো এবার সেই ইয়েতেই আমি অ্যান্সারটা এখন আলোচনা করব। যে আমাদের প্রথম কিন্তু জানতে হবে আসলে মাছের আইসটা কি। তো সেই জন্য আমি তোমাদেরকে এখন যে বইটা ফলো করছি সেটা হচ্ছে ডক্টর স্বপন কুমার দত্ত স্যারের বই। দেখো, এই বইটি আমার কাছে ছিল, সেজন্যই আমি এটি নিয়ে আলোচনা করছি। তোমাদের যদি অন্য যে কোনো বই বাসায় যার কাছে যে বইটি আছে আপাতত, তোমরা সেই বইটি ফলো করতে পারো। নট লাইক যে আমি এটা বলছি দেখে এই বইটাই লাগবে, এমন কোনো বিষয় না। তোমরা তোমাদের সংগ্রহে যে বইটি আছে, অথবা তোমাদের কোনো ফ্রেন্ডদের মাধ্যমেও তুমি যে বইটি সংগ্রহ নিতে পারো এই মুহূর্তে, সেইটি থেকেই তুমি ফলো করে পড়াটা চালিয়ে নিতে পারো। তো আমরা মাছের আইসের সংজ্ঞাটা আগে একটু বোঝার চেষ্টা করি। আইস এক প্রকার ত্বক উদ্ভূত অঙ্গ এবং ত্বকাবৃত বহিকঙ্কাল। অধিকাংশ মাছের দেহে আইস দ্বারা আবৃত থাকে।
তবে অনেক মাছে আইস অনুপস্থিত, যেমন ক্যাটফিশ এবং কিছু সমুদ্রের তলদেশের মাছ। মাছের আইস সাধারণত ডার্মিসের মেসোডার্মাল স্তর থেকে উৎপত্তি লাভ করে। কোমলাস্থি বিশিষ্ট মাছের ক্ষেত্রে ডার্মিসের পাশাপাশি এপিডার্মিস আইসেও গঠনে সাহায্য করে। আবার আকৃতি ও পরিবেশগত অভিযোজনের জন্য মাছের আইসের বিভিন্ন প্রকার হয় এবং বিভিন্ন প্রকার আইসের মাছের জন্য বিভিন্ন প্রকার কাজ হয়ে থাকে। আবার শ্রেণী বিভাজনের জন্য কিন্তু মাছের আইসের গুরুত্ব অনেক বেশি। তো এখানে আমরা এই আলোচনাটুকুর মাধ্যমে যেটুকু বুঝলাম যে আমরা বিভিন্ন প্রকার মাছেদের আইসের গঠনগত পার্থক্য আছে এবং প্রত্যেকটা মাছের প্রজাতি ভেদে আইসের ধরনও আলাদা হয় এবং সেই আইসের প্রজাতি ভেদে যে গঠনগত পার্থক্য তার ভিত্তিতে কিন্তু কাজেরও পার্থক্য দেখা যায় এবং এগুলো সবই কিন্তু তোমার শ্রেণী বিভাজনে একটা বিশেষ গুরুত্ব বহন করে। তো এটা হচ্ছে আমাদের, আর মূলত যেটা যায় সেটা ত্বক উদ্ভূত অঙ্গাদি, যা ধরো বহিকঙ্কাল হিসেবে আমরা বলতে পারি, মাছের বহিকঙ্কাল। তো এটা গেল আমাদের আইসের সংজ্ঞা। এবার আসো আইসের গঠন। তো আইসের গঠন যেটা, সেটা কিন্তু আমরা সাধারণত আকার অনুসারে 4টা ভাগে ভাগ করি। মাছের যে আইস রয়েছে তাকে যদি আমরা আকারের ভিত্তিতে শ্রেণী বিভাগ করি, সেক্ষেত্রে আমরা 4টা শ্রেণী বিভাগ পাই। একটা হচ্ছে প্লাকয়েড, তারপরে রম্বয়েড, সাইক্লয়েড এবং টিনয়েড। তাহলে আমরা প্লাকয়েড, রম্বয়েড, সাইক্লয়েড, টিনয়েড এই 4টা আইস আমরা পাই। সেটা কিভাবে পাই? আকার অনুসারে। আবার উৎপত্তি ও গঠনের অনুসারে যদি আমরা প্লাকয়েড মানে যদি ভাগ করি উৎপত্তি এবং গঠনগত দিক থেকে, তখন কিন্তু আমরা গঠনগত উৎপত্তিগত দিক থেকে ভাগ করতে গেলে আইসকে সাধারণত 2টো ভাগে ভাগ করতে পারি, একটা প্লাকয়েড আর একটা নন প্লাকয়েড। প্লাকয়েডের ভিতরে আমাদের কোনো শ্রেণী বিভাগ নাই, কিন্তু নন প্লাকয়েডের মধ্যে আমরা যদি ভাগ করি সেখানে পাবো আমরা কসময়েড, গ্যানোয়েড, বনি রাইস এবং রিস এবং ওই বনি যে তোমার রিসটা আছে সেখানে আমরা আবার 2টো ভাগে ভাগ করতে পারি, একটা সাইক্লয়েড আর একটা টিনয়েড। এই হচ্ছে মোটামুটি শ্রেণী বিভাগ। তোমরা বইতেও চাইলে মানে তোমাদের যদি বইটি একটু কাছে রাখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হয়, তাহলে আর আমার ব্ল্যাকবোর্ডে লিখতেও হয় না। বইটা সামনে নিয়ে খুলে তারপরে আমার আলোচনাটা শুনবা। যখন আমার ক্লাসটা তোমরা দেখছো তখন জাস্ট বইটা একটু সামনে খুলে নিয়ে বসো, তাহলে কিন্তু তোমাদের আলোচনাটা বোঝার জন্য সুবিধা হবে। তো মোটামুটি সব বইতে একই ধরনের বর্ণনা দেওয়া আছে, এটা এমন বিশেষ যে আমি যেটা বলছি আগে যে সংগ্রহে যে বইটা আছে সেটি ফলো করলেই চলবে। এবার এইখানে আমরা এই বিভিন্ন প্রকার আইসের একটু বর্ণনা জানবো। প্রথমে প্লাকয়েড আইস। এই ধরনের আইস কোমলাস্থি বিশিষ্ট মাছে দেখা যায়। কোমলাস্থি বিশিষ্ট মাছ কোনগুলো? যেগুলোতে আমাদের সাধারণত সামুদ্রিক মাছগুলো থেকে মানে সামুদ্রিক মাছেদের গায়ে সাধারণত প্লাকয়েড আইসটা থাকে। আর তাছাড়া তোমার এরা সাধারণত তোমার ধরো কনড্রিকটিস শ্রেণীর এবং হাঙর মাছ যেমন একটা আছে। এই সাধারণত এটা কিন্তু এমন বিষয় না যে সকল মানে বেশিরভাগ ক্ষেত্রের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এক্সাম্পলের মধ্যে আওতায় আনি। তবে আমরা সবাই জানি এর পর্যন্ত যত জায়গায় আমরা যাই করি ব্যতিক্রমও কিন্তু থাকে কখনো কখনো। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রমও আমরা পাবো, সেটা আমরা এক্সাম্পলের মধ্যে নিব না। তো এরপরে আসো, মাছে প্লাকয়েড আইসকে ডার্মাল ডেন্টাকলও বলা হয়। প্রতিটা আইসের উপরে সাদা এনামেলের ন্যায় ভিট্রোডেন্টাইন দ্বারা আবৃত থাকে। ভিট্রোডেন্টাইনের নিচে থাকে ডেন্টাইন, ডেন্টাইনের মধ্যে থাকে পাল্প ক্যাভিটি। বাইরে থেকে আইসটি 3টি কাঁটাযুক্ত শক্ত চ্যাপ্টা প্লেট, নিচের অংশ ক্যালসিয়াম যুক্ত ডেন্টাইন নির্মিত ভিত্তি প্লেটের সমন্বয়ে গঠিত। কাঁটাগুলো কিছুটা পেছনের দিকে বাঁকানো থাকে। ভিত্তি প্লেট ত্বকের সাথে দৃঢ়ভাবে আটকানো থাকে। পাল্প গহ্বর, যোজক কলা, রক্তনালিকা, অ্যান্ট্রোডোব্লাস্ট কোষের একটি স্তরের সারি থাকে। অডন্টোব্লাস্ট কোষের স্তর থেকে ডেন্টাইন নিঃসৃত হয়। দেখে এখানে একটা কিন্তু কথা আছে যে পাল্প গহ্বর। ছোট একটা প্রশ্ন যদি এরকম ভাবে করা হয় যে পাল্প গহ্বর কি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা দিতে হবে। যেমন তারপরে প্লাকয়েড আইসের একটা এক্সাম্পল যেমন হাঙর মাছ, কোমোলাসিস, মানে এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। অন্যদিকে এনামেল এপিডার্মিস থেকে নিঃসৃত হয়, তাই এখানে বলা যায় প্লাকয়েড আইস একদিকে এপিডার্মিস অন্যদিকে ডার্মিস থেকে সৃষ্টি হয়। অর্থাৎ প্লাকয়েডের একটা থাকে এপিডার্মিসের স্তর আর একটা থাকে ডার্মিসের স্তর। এইগুলো আমাদের প্লাকয়েড আইস। আমরা প্লাকয়েড আইসটা ব্ল্যাকবোর্ডে আমাদের যদিও বইতে আছে, তারপর আমি একটু ব্ল্যাকবোর্ডে এঁকে দেখাবো।
এটা হচ্ছে মূলত প্লাকয়েড আইস। আমরা যদি সেটাকে একটুখানি এটা হচ্ছে মধ্যকাটা, পার্শ্ব কাটা, ভিত্তিপাত, এটা হচ্ছে পাল্প গহ্বর, এটা হচ্ছে পাল্প গহ্বর। দেখো এখানে যে চিত্রটা আমি আঁকছি সেটা হচ্ছে তোমাদের প্লাকয়েড আইসের একটি চিত্র। আমরা প্রত্যেকটা যদি বর্ণনা দেই প্লাকয়েড আইস, তখন তার নিচে নিচে চিত্রগুলি এঁকে প্রত্যেকটা তোমাদের বইতে কিন্তু একসাথে সাজানো, একই জায়গায় সব এলোমেলো করে আমি যে বইটা ফলো করতেছি একই সাথে দেওয়া আছে, এইভাবে আমরা দেবো না। আমরা কি করব, প্রত্যেকটা বর্ণনার পরে পরে চিত্রটা দেব, তাহলে আমাদের বর্ণনাটা মানে সাজানোটা সুন্দর হবে। তো এইরকম ভাবে আমরা প্রত্যেকটা বর্ণনা পরে আমরা চিত্র দেব, এবং অবশ্যই লেবেলিং গুলো সব ডান পাশে থাকবে, এটা তোমরা জানো, তারপর আমি মনে করাই দিলাম। তো এইটা গেল একটা। এরপরে আসো কসময়েড আইস, এবং এটা আমরা জানি যে কোথায় থাকে, হাঙর, হাঙর মাছে। আচ্ছা, কসময়েড আইসটা কি? বিলুপ্ত প্রোসোপটেরিজি এবং ডিপনয়েডের এই ধরনের আইস পাওয়া যায়। এটা কি? বিলুপ্ত তোমার প্রোসোপটেরিজি এবং ডিপনয়েড মাছেদের এই ধরনের আইস ছিল। কসময়েড আইসের ভিট্রোডেন্টাইন ছিল অত্যন্ত পাতলা, মধ্যবর্তী ডেন্টাইন স্তরটি ছিল শক্ত, এবং কসমাইন নির্মিত একটি স্তর অকোষীয় কিন্তু অসংখ্য নালিকা ও গহ্বরযুক্ত। একদম ভিতরের স্তরটি আইসোপেডাইন দ্বারা গঠিত। কসময়েড আইসটা কিন্তু তোমার প্রায় বিলুপ্ত, মানে প্রায় বিলুপ্ত বলতে যাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা সাধারণত এখন যে আইসগুলো পাবো, দেখতে পাবো, সেটা প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, এই তিনটা। টিনয়েডটা শুধু কই মাছেই থাকে, আর বাকি যে প্লাকয়েড এবং সাইক্লয়েড, প্লাকয়েডটা তোমার কোমলাস্থি, অর্থাৎ তোমার এটা হাঙর মাছে যেটা আমরা বললাম, এবং তোমার কন্ডিকথিস শ্রেণীতে যায়, আর অস্টিকথিসে সাইক্লয়েড। এই আঁশগুলি সাধারণত আমরা অ্যাভেলেবেল দেখি, বাকিগুলো আমরা দেখি না, কিন্তু তারপর আমাদের বর্ণনার সময় শিখতে হবে। তো কসময়েড যে আইসটা, সেটা আমরা বিলুপ্ত প্রোসোপটেরিজি এবং ডিপনয়েডের ক্ষেত্রে দেখি, এই জন্য আমরা আসলে এটা খুব একটা অ্যাভেলেবেল না থাকার কারণে দেখানো সম্ভব না। কিন্তু আমরা চিত্র আছে বইয়ে, আমরা সেই চিত্রটা একটু এঁকে তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে কিরকম চিত্রটা, এটা হচ্ছে তোমার কসময়েড আইস। এটা হবে তোমার কসময়েড আইস। তুমি চাইলে মেইন যে চিত্রটা তুমি এইটাও দিতে পারো, অথবা তুমি মনে করো যে যদি তুমি যেটা তোমার ডিসেকশন করার চিত্র একটা আছে পাশে, সেটাও দিতে পারো। যে কোনো একটা দিলেই হবে, যেটা সহজ লাগে সেটাই দেওয়া ভালো। এরপরে আসো যেটা আছে সেটা হচ্ছে গ্যানয়েড আইস। গ্যানয়েড আইসটাও কিন্তু প্রায় মানে অ্যাভেলেবেল না। এই ধরনের আইস প্রাচীনতম মাছ যেমন এসিপ্যান্সার, লেপিডোস্টেরিয়াস এবং পলিপটেরাস, লেপিডোস্টিয়াস এবং পলিপটেরাসে দেখা যায়। গ্যানয়েড আইস রম্বয়েড ধরনের। প্রতিটি আইস এনামেল সদৃশ অজৈব গ্যানয়িন পর্দা দ্বারা নির্মিত বহিরাবরণ, কসমাইন নির্মিত মধ্যস্তর এবং পুরু আইসোপোডাইন নির্মিত একদম ভিতরের স্তর গঠিত। এটা কি? গ্যানয়েড আইস। এটাও অ্যাভেলেবেল না, এটাও একটা বিলুপ্ত মানে না, তবে প্রাচীনতম, খুবই প্রাচীনতম একটা মাছ। যেটা এই যে পলিপট্রাসটা তো এখন একটু, তাও যে মানে খুবই রেয়ার, এগুলো আসলে খুব একটা নাই, অ্যাভেলেবেল নেই। গ্যানয়েড আইসটার একটা চিত্র আছে তোমাদের বইতে, সেটা যদি আমি দেখাই। গ্যানয়েডটা হচ্ছে এরকম,
এটা হচ্ছে তোমার গ্যানোয়েড। গ্যানোয়েড আইসটা গেল। আমি নিচে যদি একটু লিখে দেই, অসময়েড আইস হচ্ছে গ্যানোয়েড। এরপরে আসো আমরা সাইক্লয়েড আইস, যেটা সাইক্লয়েড আইসটা কিন্তু আমি আগেই বলছি যে আমরা খুব মানে পাবো। সাইক্লয়েড আইসটা কি? অধিকাংশ টেলেস্টিশিয়ান মাছে এই ধরনের আইস দেখা যায়। আইসগুলো পাতলা, কিছুটা নমনীয়, স্বচ্ছ হয়, কারণ অন্যান্য ধরনের আইসের মতো এখানে ভিট্রোডেন্টাইন বা এনামেল স্তর এবং ডেন্টাইন বা স্তর থাকে না। আইসের মাঝখানে একটু পুরু এবং একটি প্রান্ত ত্বকের কোরিয়াম আটকানো থাকে। আইসের উপরে অডিও খাস, বৃদ্ধিরেখা এবং কেন্দ্রীয় ফোকাস বা নিউক্লিয়াস থাকে। আইসটি সামগ্রিকভাবে দেখতে প্রায় গোলাকৃতির হয়। কোনো কোনো সময় আইসের তন্তুময় যোজক কলা নির্মিত আবরক ক্রোমোটোকর থাকে। আইসের শক্ত অংশ ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত থাকে। এইটা কিন্তু ওই যে তোমার যেটা যে অস্টিকচিস শ্রেণীর মাছে বেশি দেখা যায়, এবং এই যে যেমন তোমার রুই মাছ, কাতল মাছ, এই সাইক্লয়েড আইস এটা এইখানে থাকে। এটাই আমরা সাধারণত যা বয়স নির্ণয় এটা তোমরা পরে পাবা, সেকেন্ড ইয়ারে নাই। পরবর্তীতে মানে এই কাতল মাছ, রুই মাছ, এগুলোতে কিন্তু সব জায়গাতেই তোমার সাইক্লয়েড আইস থাকে। অর্থাৎ অস্টিকথিস শ্রেণীর যে মাছগুলি থাকে, সবার ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই সাইক্লয়েড আইসটা পাওয়া যায়, সবার ক্ষেত্রে না কিন্তু। আচ্ছা, সাইক্লয়েড আইস একটু চিত্র এঁকে দেখাই। দেখো, এইটা হচ্ছে মূলত তোমার সাইক্লয়েড আইস। তবে সাইক্লয়েড আইসটা কিন্তু আমি যদি এইভাবে আঁকি, তোমরা একটু খেয়াল করো, না এটা আচ্ছা, এইভাবে কিন্তু মাছের গায়ের ভিতরে কিন্তু আমরা দেখি, মানে পুরো জিনিসটা যখন তুমি এইভাবে বসাই ফেলবা তখন কিন্তু এরকম থাকবে। এটা হচ্ছে তোমার সাইক্লয়েড আইস। এটা হচ্ছে তোমার সাইক্লয়েড আইস। আর এরপরে তোমার এখানে একটা মজার বিষয় একটুখানি আলোচনা করি, যে সাইক্লয়েড আইসের যে গোল গোল যে তোমার বৃত্তের মতো আমি পূরণ করেছি, সেগুলির কিন্তু একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে কি, এই মাঝখানে এটা হচ্ছে ফোকাস, আর এই চারপাশে যে গোল সার্কেলটা তৈরি করছে, এটা কিন্তু এক একটা মাছের, যখন আমরা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখবো তখন আমরা বুঝতে পারবো যে এটার একটা যদি গোল পূরণ হয় তাহলে 1 বছর, আর যদি হাফ গোল পূরণ হয় অর্থাৎ মানে অর্ধেকটা থাকে, ধরো এখানে যদি এই মানে ধরো এই পর্যন্ত আসলো, আমি একটা পূরণ করলাম না, পুরাটা এই পর্যন্ত নিলাম, তাহলে ওইটা হবে কিন্তু হাফ। তো এটা আমরা পরবর্তীতে তোমাদের আরো অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দেব পরবর্তী ক্লাসে, উপরের ক্লাসে। এখন আপাতত এইটুকু জানলেই হবে যে এটার গঠন এবং তোমার কাজটা জানলেই আপাতত হবে। এবার আসো টিনোয়েড আইস।
টেলিওস্টিয়ান মাছের বর্গ অর্থাৎ পার্সিফর্মিসের অন্তর্গত মাছে এবং স্পাইন রেস মাছে টিনয়েড আইসের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য। এই ধরনের আইসের গঠন ঠিক সাইক্লয়েড আইসের মতোই, ভিট্রোডেন্টাইন ও ডেন্টাইন থাকে না। অরিও রেখা বা খাস, ফোকাস এবং বৃদ্ধি রেখা থাকে। তবে এই আইসের মুক্ত প্রান্তে অসংখ্য তীক্ষ্ণ কাঁটা থাকে, এগুলো চিরুনির কাঁটার মতো। এজন্য এই ধরনের আইসকে চিরুনির সদৃশ বা কম্প লাইক আইসও বলা হয়। টিনয়েড আইসো শক্ত ক্যালসিয়াম কার্বনেট নির্মিত আইসোপোডাইন এবং তন্তুময় যোজক কলার সমন্বয়ে গঠিত। আইসের কার্যাবলী, এটা তো আমরা গেল, এটা কিন্তু আমরা কই মাছে পাই। এক্সাম্পল হিসেবে তোমরা দিতে পারো যে কই মাছে পাওয়া যায়। আর টিনয়েড আইসের ক্ষেত্রে যেটা হয় সাইক্লোয়েড আইসের সাথে, এই সাইক্লোয়েড আইসের মতোই সেম ঘটনা ঘটে। আমি এখানে এক্সট্রা না একে আমি একটুখানি দেখাই দেই। ধরো এই জায়গাটা বন্ধ থাকবে, এই যেরকম থাকবে, আমি এই আইসটার উপরেই একটু দেখাবো। এখানে কাটা কাটা থাকে, মানে লাস্টের ওইটা কিন্তু এখানে কাটা কাটা থাকে। তোমরা কই মাছ দেখলো বুঝবা যে কই মাছের পিঠে যেমন কাটাটা থাকে ওই রকম থাকে, যে তোমার পুরো ইয়েতে কাটার এই একটা জিগজ্যাগ জিগজ্যাগ এই কাটাগুলো কিন্তু থাকে। সাইক্লোয়েডের সাথে টিনয়েড আইসের শুধু এইটুকুই পার্থক্য, সাইক্লোয়েড আইসে ওই ধরনের কোনো কাটা থাকবে না। এবং এগুলো কিন্তু সবই তুমি মনোবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে দেখতে হবে, খালি চোখে কিছুই দেখা যাবে না। আর যদি তুমি টিনয়েড আইস হয় তখন যখন কাটা দেবা তখন এটা হয়ে যাবে টিনয়েড আইস। তখন এটা টিনয়েড আইস হয়ে যাবে। আর কাটা না দিলে সাইক্লয়েড। মোটামুটি ওদের গঠনের ইয়েটা একই রকম, কিন্তু ওই যে তোমার শুধু ওর উপরে কাটা থাকে, আর টিনয়েডে সাইক্লয়েডে কাটা থাকে না। এই গেল হচ্ছে তোমার বিভিন্ন প্রকার আইসের গঠন। আর এবার আমরা একটু কাজ নিয়ে আলোচনা করব। মাছের দেহের প্রয়োজনে এবং মাছের শ্রেণী বিভাজনে আইসের ভূমিকা রয়েছে, নিচের শিরোনামে উল্লেখ করা হলো। এখানে কিন্তু ফার্স্টে শুরুতে আমরা আইসের সংজ্ঞা বলেছি যে এটি একটি বহি কঙ্কাল হিসেবে কাউন্ট করা হয় এবং বাইরের ত্বক উদ্ভূত অঙ্গাদি। তো সেই ক্ষেত্রে আমাদের একটুখানি কিন্তু সহজভাবে বোঝা যায় যে আত্মরক্ষা, আক্রমণাত্মক যে বিষয়গুলো থাকে, অর্থাৎ বহিঃকঙ্কাল দ্বারা কিন্তু ফার্স্ট নিজেকে আক্রমণ থেকে রক্ষার জন্য ওরা ব্যবহার করে। সেই ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট হিসেবে এখানে আমরা দেয়া আছে। একটা হচ্ছে আত্মরক্ষা, আক্রমণাত্মক, যেটা বহিঃকঙ্কাল হিসেবে আইস বাইরের কোনো আঘাত বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, মাছের নরম দেহকে বাইরের চাপ, ঘর্ষণ, পরজীবীর আক্রমণ ইত্যাদি থেকে রক্ষা করে। এবার অভিযোজন, আরেকটা আছে কি অভিযোজন, সেটা হচ্ছে অনেক মাছের আইস রং বেরং হওয়ার কারণে পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম হয় এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুবিধা হয়। এবং কোনো কোনো মাছ সতর্কীকরণ বর্ণযুক্ত আইসও ধারণ করে। আবার লিঙ্গ নির্বাচন, অনেক সময় পুরুষ ও স্ত্রী ভেদে মাছের আইস বর্ণযুক্ত হয়, ফলে পুরুষ মাছ স্ত্রী মাছ কর্তৃক অথবা স্ত্রী মাছ পুরুষ মাছ কর্তৃক আকৃষ্ট হয়। এইটা গেল একটা। এরপরে আসো উষ্ণতা নিয়ন্ত্রণ। পরিবেশের তাপ বা উষ্ণতা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু বহিরাবরণ হিসেবে আইসের একটা ভূমিকা থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে, তাপের যে নিয়ন্ত্রণ সেটা করে। এবং তারপরে আসো গমন, অনেক মাছ আইস চলাচলের সহায়তা করে, অনেক মাছ এই আইসের মাধ্যমে তারা চলাচলটা নিয়ন্ত্রণ করে। তারপরে বয়স নির্ণয়, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে বয়স নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু এই তোমার আইসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা তোমরা পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন এখানে শুধু অনেক অল্প একটুই আছে। বিশেষ করে সাইক্লয়েড টিনয়েড আইসের বৃদ্ধি রেখা গণনা করে কোনো মাছের প্রকৃত বয়স নির্ণয় করা সম্ভব। এখানে উল্লেখ্য যে ঘন বৃদ্ধি রেখা খুব কাছাকাছি কয়েকটি এগুলাসের সমন্বয়ে গঠিত হয়, যা শীতকালে গঠিত হয়, আর অপেক্ষাকৃত হালকা রেখাগুলো গ্রীষ্মকালে গঠিত হয়। অতএব একটি শীতকালের বৃদ্ধি রেখা থেকে অন্য একটি শীতকালের বৃদ্ধি রেখা, অর্থাৎ উক্ত মাছটির বয়স 1 বছর হয়েছে তা বোঝা যায়। এবং যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে একটা অ্যানুলাস যদি কমপ্লিট হয় তখন আমরা ওটা ধরে নেবো যে একটা 1 বছর হয়ে গেছে, আর যদি হাফ থাকে তাহলে এটা হাফ, আর মাঝখানে ওটা তো ফোকাস। এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। আর এরপরে আসো মাছের শ্রেণীবিন্যাস। আইসের উপস্থিতি অনুপস্থিতির উপরে ভিত্তি করেও ধরন এবং রূপান্তরের ক্ষেত্রেও শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। পার্শ্বরেখায় অবস্থিত আইসের সংখ্যা অথবা শরীরের আড়াআড়ি সারিতে আইসের সংখ্যা গণনা করে কোনো মাছের গণ বা প্রজাতি নির্ণয় করা সুবিধাজনক হয়।
অর্থাৎ মাছের শ্রেণীবিন্যাস দেখো, আমরা সিলুরিফর্মিস গোত্রের যে মাছগুলি আছে তাদের গায়ে কিন্তু আঁশ থাকে না। যেমন তোমার যে ক্যাটফিশ বলি, যে তোমার শিং মাছ, মাগুর মাছ, এগুলোতে কিন্তু তোমার কোনো আঁশ থাকে না। আবার এইভাবে আমরা কিন্তু ওইভাবে বর্ণনাও ক্ষেত্রেও বলি যে সিলুরিফর্মিস বর্গের মাছেদের একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু ওদের আঁশ থাকে না। আবার সাইক্লোয়েড, টিনোয়েড, এদের কিন্তু আঁশ থাকবে। তো আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও কিন্তু আইসের একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পরিলক্ষিত হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টি আসবে যে এই আইসের কার্যাবলী পয়েন্ট আকারে লিখে আমরা একটা বর্ণনা দেব। তো মূলত আমাদের আজকের যে আলোচনাটা ছিল, যে আলোচনাটা এখানেই শেষ করব। আমাদের মূল যে আলোচনাটা ছিল যে বিভিন্ন প্রকার আইসের গঠন ও কাজ লিখো। তো আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং অ্যান্সারটা কিভাবে দেবা সেটাও বুঝতে পেরেছো। প্রত্যেকটা বর্ণনার পরে পরে চিত্র একত্রিত করে চিত্রটা আঁকবা না, অবশ্যই প্রত্যেকটা বর্ণনার পরে পরে দিলে মানে ভালো হয়, দেখতে ভালো লাগে, বর্ণনাটার সাথে অ্যাডজাস্টেবল হয়। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া রাখো যেন পরবর্তীতে তোমাদের আবার ক্লাস নিয়ে হাজির হতে পারি। আর আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, বা যদি অন্য কোনো টপিক নিয়েও তোমাদের ক্লাস নেওয়ার প্রয়োজন হয় সেটিও আমাকে জানালে আমি তোমাদের সেই ক্লাসটি নিয়ে দেব, প্রয়োজন হলে রিপিট ক্লাসও নেব। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আমার জন্য তোমরা দোয়া রাখো যেন আমিও সুস্থ থাকতে পারি।